আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবর স্রেফ গুজব, জানালেন তথ্যমন্ত্রী। ভারতের সাথে কূটনৈতিক জটিলতা নিরসনে কাজ করছে সরকার। আওয়ামী লীগের উপর নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। রাজধানী সহ বিভিন্ন স্থানে আবারও তীব্র গ্যাস সংকটে ভোগান্তি। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, বিপাকে পরিবহন চালক মালিকরা। 12 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা পাম্পে সিরিয়ালে থাকি স্যার, গ্যাস পাচ্ছি না। কোম্পানিরও ইনকাম কম নিচ্ছে না। এখানে এসে ঘন্টা 2 ঘন্টা বসে আছি, এখন কখন গ্যাস পাবো এখনো তো নিশ্চিত না। প্রেশার নাই, লাইনে গ্যাস নাই, তারা করতে দিব, তারা লাইনে থাকলে না আমরা গ্যাস দিব। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি প্রকাশ করেন ডিবি হারুন। ক্ষুব্ধ হয়ে পদ থেকে সরিয়ে দিতে বলেছিলেন শেখ হাসিনা। ডিবির জায়গায় সে অন্য আরেকটা দায়িত্ব। আপনার পুলিশ ফোর্স তো ডিমোরালাইজ, সব ডিমোরালাইজ হয়ে যাবে, সেটি আমিও কারো দিয়ে কাজ করাতে বলতে। 7-9 আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি ছিল 4% মতো, অভিমত ডক্টর দেবপ্রিয়র। শহর কেন্দ্রিক ও বৈষম্যমূলক উন্নয়ন মডেল থেকে বেরিয়ে আসার পরামর্শ। বরিশালে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার। সাভারে মসজিদের মাঠে বোমা সদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, ঘটনাস্থলে বম্ব ডিসপোজাল ইউনিট। রাজধানীর আলোচিত সন্ত্রাসী ল্যাংড়া রুবেল গ্রেফতার। মাদকের টাকা ভাগ বটোয়ারা নিয়ে বিরোধী গুলি করেছিল বিএনপির নেতা আলমগীরকে, দাবি ডিবির। কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা 250 ছাড়িয়েছে। ক্ষীণ হয়ে আসছে ধ্বংসস্তূপে চাপা পড়াদের জীবিত উদ্ধার, নিখোঁজ 3500। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ভারতের সাথে কূটনৈতিক জটিলতা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। সকালে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার তরুণ ও যুব সমাজের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মন্ত্রিপরিষদের প্রতিটি বৈঠকেই যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয় বলেও জানান তিনি। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক জানান, তরুণদের স্বাবলম্বী করতে সহজ শর্তে ঋণ হিসেবে কম্পিউটার, ল্যাপটপ, অর্থ সহায়তা দেওয়ার নানা উদ্যোগ নিচ্ছে সরকার। অনুষ্ঠানে দেশ বিদেশের কূটনৈতিকরাও উপস্থিত ছিলেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপর নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। রাজধানীতে আবারও তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। কোথাও স্টেশন বন্ধ করে রাখা হচ্ছে, আবার কোথাও গ্যাসের আশায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। একই সময় বাসাবাড়িতেও গ্যাসের চাপ এতটাই কম যে অনেক এলাকার চুলা জ্বললেও রান্না করা সম্ভব হচ্ছে না। রাজধানীর মালিবাগ, তেজগাঁ, বাড্ডা, খিলক্ষেত, উত্তরা, মিরপুরের বেশ কয়েকটি সিএনজি স্টেশন ঘুরে গ্যাস না থাকার চিত্র দেখা গেছে। কোনো কোনো স্টেশনের সামনে গ্যাস নেই লেখা সাইনবোর্ডও টানানো হয়েছে। ফিলিং স্টেশনের কর্মীরা জানান, সাধারণত রাত 12টার পর কিছুটা গ্যাসের সরবরাহ পাওয়া যায়, তবে তখনও গ্যাসের চাপ খুব কম থাকে। বুধবার পর্যন্ত স্টেশনে গ্যাসের সরবরাহ পাওয়া যায়নি। গেল শুক্রবার বিকেল এবং শনিবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও রোববার থেকে আবারও সরবরাহ কমে গেছে এবং এর ফলে গ্যাসের জন্য স্টেশনগুলোতে দীর্ঘ সারি তৈরি হচ্ছে।
এখানে আমি আইছি প্রায় ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাবে না আইছি। হ্যাঁ, অন্য যখন সময় দিব তার কোনো স্টেশন নেই। এই গ্যাসের অবস্থা তো ক্রাইসিস দিতেছে 2-3 মাস ধরে। বাসা বাড়িতে তো গ্যাসই পাই না, খাওয়া দাওয়া তো বন্ধই। হোটেল থেকে কিনা কয়দিন খাবো। গ্যাস পাম্পও গেলে কয় আমরা গ্যাস থাকলে আসে দেবো, না থাকলে করতে দেবো। আমরা এই রাত্রেবেলা এসে বৈশা থাকি, এই বরপর যাইতে হয়, গাউসা যাইতে হয়, নরসুন্দি যাইতে হয়, মাধবদী যাইতে হয় গ্যাসের লেগা। আমরা গ্যাসের লেগে অনেক কষ্টে আছি। সরকার যে এটা নিয়ে কোনো দেখা কোনো উদ্যোগই নেই, এরকমই মনে হচ্ছে যে কোনো উদ্যোগই নাই। এ পর্যায়ে আমরা কুড়িলে যাব, একটি ফিলিং স্টেশনের চিত্র দেখব। সহকর্মী ফয়সাল মাহমুদ সেখানেই আছেন। ফয়সাল, কুড়িলে যে ফিলিং স্টেশনটি রয়েছে এখানে সাধারণ সময় দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি, বিশেষ করে সিএনজি যারা চালায় তারাই বেশি আসে এখানে। 4 দিন যাবৎ গ্যাসের একটি সংকট দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এই স্টেশন কর্তৃপক্ষ কি বলছে এবং গ্রাহক যারা আসছেন তারা ঠিকঠাক মতো পাচ্ছেন কিনা? বৃষ্টি মূলত এই কুড়িলে 2টি গ্যাস পাম্প রয়েছে, কিন্তু ইতিমধ্যে গ্যাস সংকটের কারণে একটি পাম্প বন্ধ রয়েছে, আর অন্যটি গ্যাস সেবা চলমান থাকলেও সেখান থেকে আমরা দেখছি যে সকাল থেকে কেউ রাত থেকে কেউ দুপুর থেকে অপেক্ষা করছেন, এবং অপেক্ষার তাদের যে দীর্ঘ সারি সেটি দেখলে আসলে বোঝা যায়। সে সকাল থেকে কেউ 3 ঘন্টা 4 ঘন্টা অপেক্ষা করে তারা কেউ মাত্রই এসেছেন গ্যাস নেওয়ার জন্য, এবং সেখান থেকে আমরা দেখছি যে একে একে নিচ্ছেন। তারা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে তারা শুনে আসছেন যে এই গ্যাসের সংকটটি খুব অল্প সময়ের মধ্যেই সেটি সমাধান হয়ে যাবে। তবে তারা বলছেন যে তাদের প্রায় দিনের অর্ধেক সময় তাদের এই গ্যাসের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয় গ্যাস নেওয়ার জন্য। ফলে তাদের যে রুজির কিংবা তাদের যে ইনকামের যে পথ সেটি অনেকটাই সংকুচিত হয়ে যায়, অর্থাৎ তাদের দিনের অর্ধেক সময় চলে যাচ্ছে তাদের গ্যাস নেওয়ার জন্য। এবং সেখান থেকে আবার তারা বলছেন যে 3-4 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে যে তারা কাঙ্ক্ষিত যে গ্যাস সেটিও তারা পাচ্ছেন না। সে জায়গায় দেখা যাচ্ছে তাদের সেই কাঙ্ক্ষিত গ্যাসের অর্ধেক পাচ্ছেন। ফলে তারা আবারও দিনের কিছু সময় চালানোর পরে আবারও গ্যাস পাম্পে এসে তাদের বসে থাকতে হয়। ফলে এই জায়গায় যে তাদের যে দোটানা সেটি আমরা সিএনজি চালক যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। একই অবস্থা উবার যে প্রাইভেট কারগুলো রয়েছে কিংবা যারা পাঠাও চালান তাদেরও এই অভিযোগটাই শুনেছি। এবং যেমন আমরা কথা বলছি অনেকের সাথে, তারা বলছেন যে দিনের তারা যে সকালবেলার যে খাবারটি খাবেন বা খাবার খেয়ে বের হবেন সেই জায়গায় বাসায় তাদের গ্যাস থাকে না। ফলে সেই জায়গাটিও তারা অনেকে খালি পেটে বাসা থেকে বের হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। যদি আমরা এখানে পাম্পের যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি যে সাপ্লাই কিংবা এখানে যারা আসছেন সকলেই গ্যাস পাচ্ছেন কিনা, তারা বলছেন যে তাদের এখানে সরকারের পক্ষ থেকে কিংবা যতটুকু সাপ্লাই পাচ্ছেন তারা ততটুকুই মূলত তারা এই যারা গ্রহীতারা রয়েছেন অর্থাৎ সিএনজি বা প্রাইভেট কারের যারা চালকরা রয়েছেন তাদেরকে দিচ্ছেন, যদিও সেটি কাঙ্ক্ষিত পরিমাণে না। তারপরেও তারা যতটুকু পাচ্ছেন সেটুকুই তারা সরবরাহ করছেন। তবে কবে নাগাদ এই সংকট সমাধান হবে কিংবা সংকট শেষ হবে সে বিষয়ে এখনো পর্যন্ত তারা জানেন না বলে জানিয়েছেন। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ ফয়সাল। একই চিত্র ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় তীব্র হয়েছে গ্যাস সংকট, চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। এই সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক সিএনজি রিফুয়েলিং স্টেশন। গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদেরও। উৎপাদন ব্যাহত হচ্ছে কারখানায়, বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তারা। দ্রুত গ্যাস সংকট সমাধানের দাবি জানিয়েছেন গ্রাহকরা। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্রে এলএনজি টার্মিনালে একটি ব্রয়লারে ত্রুটি থাকায় গ্যাস সরবরাহ কমেছে। আমরা গ্যাস পাচ্ছি না, ইনকাম তুলতে পারছি না, নিজের সংসার চালাতে পারছি না, আমরা খুব একটা কষ্টের ভিতরে আছি। এখানে এসে ঘন্টা 2 ঘন্টা বসে আছি, এখন কখন গ্যাস পাবো এখনো তো নিশ্চিত না। 4টা পাম্প গুইর আমি আইছি এর গইরি অবস্থা বন্ধ ডাইরেক্ট এডি তো আইছে কুদ্দুর হইলে পাইছি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের সংকট ও দাম বৃদ্ধি হলেও বাংলাদেশে দাম নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এসডিজি বিষয়ক সেমিনারে কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদি আমিন। তিনি জানান 16 বছরের সমস্যা 5 থেকে 6 মাসে পুরোপুরি সমাধান সম্ভব নয়, তবে সরকার মধ্যম মেয়াদে সংকট সমাধানে কাজ করছে। কিছুদিন আগে আমাদের গ্যাস নিয়ে কিছুটা সমস্যা ছিল এবং তার কারণ জানি যে একটা এফএসআরইউ নষ্ট ছিল। অবশ্যই বাংলাদেশে একটা বড় সমস্যা বর্তমানে জ্বালানির ক্ষেত্রে
কিন্তু 16 বছরে যে সমস্যা বাস্তবিকভাবে 5 বা 6 মাসে সে সমস্যা শতভাগ সমাধান করা সম্ভব হয় না। তবে এতটুকু নিশ্চিত করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন এবং সরকারের অংশীজনরা রয়েছেন সবাই মিলে সেই সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে বিদেশি বিনিয়োগ আসবে আমরা আমাদের ইন্টারনাল যে ডোমেস্টিক রিসোর্স রয়েছে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ মধ্যমেয়াদে বাস্তবসম্মত জ্বালানি সংকটের সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ। জুলাই আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে খাবার খাইয়ে সেই ছবি প্রচার করায় তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় ছবি প্রকাশ করা হয়েছিল বলে এই তথ্য উঠে আসে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান ও হারুনুর রশিদের ফোন আলাপে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালের ফোন আলাপ উপস্থাপন করেছে প্রসিকিউশন। ডিবি থেকে হারুনকে সরিয়ে দিলে পুলিশ বাহিনীর মধ্যে শৃঙ্খলা নষ্ট হতে পারে এমন শঙ্কার কথা শোনা যায় ওই ফোন আলাপে। আর সে সময় ডিবি প্রধান হারুন জানান, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই সমন্বয়কদের খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত হন। তিনি তখনকার ডিবি প্রধান হারুনকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। এর আগে ট্রাইব্যুনালে শেখ হাসিনার সাথে ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের ফোন আলাপ দাখিল করা হয়। আজ ওবায়দুল কাদের সহ 7 জনের মামলায় সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করবেন প্রসিকিউশন। যেহেতু প্রাইম মিনিস্টার এইভাবে বলতেছেন, আমি তখন এইটাই সিদ্ধান্ত নিয়েছি ওনার ডেস্কটা পাল্টে ডিএমপিতেই থাকবে, অ্যাজ ইট ইজ থাকবে, শুধু ডিবির জায়গায় সে অন্য আরেকটা দায়িত্ব যাবে। আপনার পুলিশ ফোর্স তো ডিমোরালাইজ, সব ডিমোরালাইজ হয়ে যাবে। সেটি আমিও কারো দিয়ে কাজ করাতে পারতেন। আপনি যা ফিল করেন হ্যাঁ সেটা আপনি দয়া করে আমার সাথে বলতেছেন, এটা আপনি নেত্রীকে বলে দিকে আমি বলছি, একটু চিন্তা করতে হবে। হারুন কি তুমি একটু নেত্রীও তো বিরক্ত হয়েছে। আমরা তো তোমার প্রত্যেকদিন বলতেছিলাম তুমি ভালো করতেছি, করতে আবার খাওয়াই ওইসব কেন? না এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। ছবিটা নিজের কাছে রাখিয়া দিবা এটাকে। না ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার এসডির চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার, মনির স্যার বলছি কিনা। আমরা যা করছি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি নির্দেশই করতে, আর বাইরে এক বিন্দু করে আপনি প্রমাণ নেন। তারা তো এটা এখন স্বীকার করে না, স্বীকার করেন না, স্বীকার করেন না, আপনি জিজ্ঞাসাবাদ করেন। কিছু ছেলেদেরকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হলো, আটক করা হলো, নির্যাতন করা হলো, আবার তাদের সাথে খাবারের ছবি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হলো। যখন পাবলিক এইটার ব্যাপারে ভয়ঙ্কর রূপে সমালোচনা শুরু করলো, তখন সরকার হারুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। দেশে শুধু আয়ের ক্ষেত্রে নয়, বৈষম্য বেড়েছে ভোগ ও সম্পদেও। পতিত শেখ হাসিনার আমলে জিডিপির প্রবৃদ্ধি 7% দেখানো হলেও প্রকৃতপক্ষে তা ছিল 4%। এসডিজি বাস্তবায়ন নিয়ে পরিকল্পনা কমিশন ও নাগরিক প্ল্যাটফর্মের যৌথ প্ল্যানারি সেশনে এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই সেশনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ডেটা ফ্রেমওয়ার্ক তৈরি ও বৈষম্য বিরোধী বিল চূড়ান্ত করার সুপারিশ করা হয়। ডক্টর দেবপ্রিয় বলেন, আগে জিডিপির প্রবৃদ্ধি 1% বাড়লে যে পরিমাণ কর্মসংস্থান হতো এখন তার চেয়ে কম হচ্ছে। কোনো মানুষ দারিদ্র থেকে বের হলেও 2 দিন বেকার থাকলে সে আবার দরিদ্র হয়ে পড়ছে। সেমিনারে জানানো হয়, দেশে দারিদ্র্যের হারের ক্ষেত্রে তারতম্য রয়েছে। মাদারীপুরে দারিদ্র্যের হার 54%, যেখানে নোয়াখালীতে মাত্র 6.1%। জাতীয় পর্যায়ে গড় হার 18.7%। শিশু মৃত্যুর হারের ক্ষেত্রেও ঠিক একই চিত্র দেখা যাচ্ছে। উন্নয়ন মূলত শহর কেন্দ্রিক রয়ে গেছে। সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি, দুর্বল তদারকি এবং জবাবদিহির অভাব এর প্রধান অন্তরায়। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন বলেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতি 4 বছরের মধ্যে বাস্তবায়ন করবে সরকার। আমরা ভাই 17 বছরের জন্য ক্ষমতায় আসিনি, আমাদেরকে 5 বছরের জন্য ম্যান্ডেট দিছে। উই ওয়ান্ট টু ফিনিশ ইট বাই 4 ইয়ার্স, সো দ্যাট 1 বছর মানুষ আমাদেরকে অ্যাসেস করবে, দেন 5th ইয়ার আমরা মানুষের কাছে যাব। ইয়েস, আমরা এই কমিট করেছিলাম আপনাদের কাছে বিফোর ইলেকশন। দিস ইজ আওয়ার পারফরমেন্স, নাও ইউ নিড টু ডিসাইড। আগে যত দ্রুত 1% প্রবৃদ্ধি করলে যতখানি গরিব মানুষ কমে যেত, এখন তার চেয়ে অনেক কম মানুষ কমে যাচ্ছে। সেহেতু উন্নয়নের প্রবৃদ্ধির যে চরিত্র, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। সাভারে একটি মসজিদের মাঠে বোমা সদৃশ বস্তু মেরেছে। সেটি দেখতে অনেকটা
প্রেসার কুকারের মতো। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। পৌঁছেছে বম্ব ডিসপোজাল ইউনিট। পুলিশ জানায় গত রাত 1:30টার দিকে সাধাপুর গোপেরবাড়ি এলাকায় লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি প্লাস্টিকের ড্রাম দেখতে পান স্থানীয়রা। ড্রামের ভেতরে কাপড় চোপড়, একটি কোরআন শরীফ এবং প্রেসার কুকার সদৃশ বস্তু দেখতে পান তারা। সকালে পুলিশকে খবর দেওয়া হয় এবং এই বস্তুটি বোমা কিনা তা পরীক্ষার পরেই বোঝা যাবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছে। কে বা কারা কি উদ্দেশ্যে ড্রামটি সেখানে রেখে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। গাড়িও থাকবে না, আরো দূরে চলে যান গাড়িগুলো। এই খারাপ করে দিই। আমরা সাভারে যাচ্ছি, সহকর্মী মাহফুজুর রহমান নিপু এ বিষয়ে খোঁজ খবর রাখছে। নিপু, বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা যেহেতু সেখানে পৌঁছেছে, এখন পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে এই বোমা সদৃশ বস্তুটি আসলেই বোমা কিনা কি বলছে তারা? দেখুন, এরই মধ্যে কিন্তু তারা যে আনুষ্ঠানিক যে বিষয়টি সেটি কিন্তু তারা আমাদের সঙ্গে কথা বলেনি। তবে আমরা যে সূত্র থেকে জেনেছি এটি আসলে একটি বোমা, এমনটি কিন্তু আমাদের একটি অসমর্থ সূত্র থেকে আমরা জানতে পেরেছি, যদিও আনুষ্ঠানিকভাবে তারা বলেনি। এখন যে বিষয়টি স্থানীয়ভাবে যেটি দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে বোম ডিসপোজাল ইউনিটের যে সদস্যরা শেষ মুহূর্তে বোমা ডিসপোজাল করতে যে ধরনের পদক্ষেপগুলো নিয়ে থাকে, অর্থাৎ এলাকা ফাঁকা করা, এলাকায় একটি নিরাপত্তা চৌকি তৈরি করা এবং নিরাপদ দূরত্বে রাখা মানুষকে মাইকিং করে সরিয়ে দেওয়া, এই বিষয়টি কিন্তু এখন এখানে হচ্ছে। অর্থাৎ আমরা বলতেই পারি যে এটি আসলে একটি বোমা। এই মাইকে বারবার লঞ্চ করতেছিল যে এখানে যারা রয়েছেন তারা নিরাপদ দূরত্ব দিতে, তাদের ধারণা হচ্ছে এটি রিমোট কন্ট্রোল হতে পারে, তাই যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে, একটা ঝুঁকি থাকতে পারে। এই জন্য স্থানীয়দের নিরাপদ দূরত্বে যেতে বলছে, গণমাধ্যম কর্মীদের নিরাপদ দূরত্বে যেতে বলা হচ্ছে, তাদের যে যানবাহনগুলো রয়েছে তাদেরকে নিরাপত্তা দূরত্বে নেওয়ার কথা কিন্তু বারবার মাইকিং করছেন। আমরা দেখেছি র্যাব, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু একই সঙ্গে কাজ করে যাচ্ছেন। তো এখন এই অঞ্চলটিতে বেশ আতঙ্ক তৈরি হয়েছে, আতঙ্কগ্রস্ত হয়েছে স্থানীয়রা। তারা বলছেন যে এর আগেও আপনি জানেন যে আশুলিয়ার চারাবাগ এলাকায় একটি একই রকম, অর্থাৎ প্রেসার কুকারের ভিতর যে বোমা, একই রকম বোমা কিন্তু উদ্ধার করা হয়েছিল, যে বোমাটিতে লেখা ছিল R2, একটি সংকেত। আজকে যে বোমাটি সদৃশ্য বস্তুটি সেটি কিন্তু এখানেও লেখা আছে R2, অর্থাৎ এইটিও কিন্তু ঠিক একই রকমের বোমা, এমনটি কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু বোম ডিসপোজাল ইউনিটের যে যারা এই অপারেশনটি করবেন আর নিষ্ক্রিয় করবেন বোমাটি, তারা কিন্তু এরই মধ্যে তারা তাদের দায়িত্ব নিয়ে নিয়েছেন। এখন মসজিদের সামনে যে ফাঁকা জায়গাটি রয়েছে সেই ফাঁকা জায়গাটি নির্ধারণ করছেন যে আসলে এটা কিভাবে বিস্ফোরিত করবেন, এই বিষয়টি নিয়ে কিন্তু তারা একটি ছক আঁকছেন। এই ছক আঁকার পরেই কিন্তু এখানেই ধারণা করা হচ্ছে বোমাটি নিষ্ক্রিয় করবেন। তো সবকিছু মিলিয়ে এলাকা আতঙ্কগ্রস্ত রয়েছেন এবং বিভিন্ন সংস্থা যে যার দায়িত্ব সেটি কিন্তু এখনো পালন করে যাচ্ছেন। তো এই ছিল এখানকার সবশেষ শুনছিলাম আমরা। ধন্যবাদ নিপু। এদিকে বরিশাল আদালত চত্বরে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে, যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বেলা 11:15টার দিকে বরিশাল আদালত চত্বরে এই ঘটনা ঘটে। আইনজীবীরা জানান সকালে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। খবর পেয়ে আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসে। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তাদের এখনো চিহ্নিত করা যায়নি। ঘটনার পর আদালত চত্বর পরিদর্শন করেছে পুলিশ, র্যাব সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেফতারে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমি একটু পিছনের দিকে আইসে দেখি যে এখানে অনেক লোকজন, তখন শুনি এখানে একটা ককটেল বিস্ফোরণ হয়েছে, প্রশাসনের লোকজনও এসেছে। এখানে একটা শব্দ হয়েছে, আমরা সবাই তাৎক্ষণিক আসলাম, এসে দেখলাম একটা ককটেল বিস্ফোরণের মতো। আমরা এখানে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। তো বিষয়টা যাচাই বাছাই করে দেখা যাবে আসলে প্রকৃতপক্ষে বিষয়টা কি। সিলেট নগরীর একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন আব্দুস সাত্তার, সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা বেগম। স্থানীয়রা জানায় সকালে বাসায় এক মিস্ত্রি এসে ডাকাডাকি করে সারা শব্দ না পাওয়ায় আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে পাশের ভবন থেকে ওই বাসার বারান্দায় রক্ত দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে 3 জনের মরদেহ দেখতে পায়। পুলিশ জানিয়েছে বাসায় আলমারি এবং ড্রয়ার খোলা পাওয়া গেছে। আর ডাকাতি, পারিবারিক কলহ দুটি বিষয় মাথায় নিয়েই কাজ চলছে। আশপাশের মানুষে জানছেন যে কেউ দরজা খুলেন না, তখন ও বাসার বিল্ডিং থেকে খেয়ে কইছেন যে উঠিয়াও বারান্দাত রক্ত দেখা যায়। এই বয়সে আর কারোর শত্রুতা থাকার তো কোনো কথাই নাই। এইটা আমরা পারিবারিক কোনো আগের মধ্যে শত্রুতা আছে কিনা এটা আমরা খতিয়ে দেখছি, অথবা এটা কোনো হলো যে এই ডাকাতি জড়িত কোনো হলো যে মার্ডার কিনা এইটা আমরা খতিয়ে দেখছি। আমাদের স্পেশাল টিম এখানে আছে। ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে প্রাণ দিতে হয়েছে আরাফাত রহমান কোকোকে। খালেদা জিয়ার ছোট ছেলের জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রয়াত ক্রীড়া সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন উপলক্ষে ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদদের নিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনা স্বাধীনতার ঘোষক জিয়ার পরিবারকে নানাভাবে নির্যাতন করেছে। মুক্তিযোদ্ধার পরিবার বলেই জিয়াউর রহমানের উত্তরসূরিদের পরিকল্পিতভাবে ধ্বংসের চেষ্টা করে ফ্যাসিবাদী সরকার। রিজভী বলেন, জিয়া পরিবারের দেশপ্রেম কোনোভাবেই মেনে নিতে পারেনি শেখ হাসিনা। মায়ের কোলে সন্তানের লাশ, এটা যে কত বড় হৃদয় ভাঙা একটি ঘটনা সেটা বলা যাবে না। সে একটি পরিবারকে নানাভাবে পর্যুদস্ত করার জন্য জনগণের মধ্যে তার যে উপস্থিতি এবং তার যে জনপ্রিয়তা সেটিকে আপনার মুছে দেওয়ার জন্য এমন কোনো কৌশল নাই যেটা করেননি সাবেক পলাতক স্বৈরাচারিণী শেখ হাসিনা। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সেপ্টেম্বর থেকে বিভাগ ভিত্তিক লং মার্চের ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। আর নভেম্বরে রাজধানীতে মহাসমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন এই জোট। ঐক্যের মুখপাত্র হামিদুর রহমান আজাদ জানান, বিরোধী দল সংসদ ও রাজপথে সমানভাবে সরব ও অনড় অবস্থানে থাকবে। জামায়াত নেতারা মনে করেন, জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া শক্তিশালী গণতান্ত্রিক ভিত তৈরি সম্ভব নয়। সরকারি দল জুলাই আর গণভোট নিয়ে প্রতারণা করেছে বলেও তাদের অভিযোগ। দেশের স্বার্থ আগে, তারপরে অবভিয়াসলি আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। একসাথে সংসদ আর রাজপথে সরব জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। মূল দাবি জুলাই সনদ ও গণভোটের গণরায়ের বাস্তবায়ন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন থেকেই সংবিধান সংস্কার পরিষদ গঠন সহ জুলাই সনদ বাস্তবায়নে নিজেদের অবস্থান তুলে ধরেছে এই জোট। দেশ জুড়ে বিভাগীয় সমাবেশও করেছে জামাত এনসিপির 11 দলীয় ঐক্য। সংসদে সরকারি দল প্রস্তাবিত সংবিধান সংশোধন কমিটি প্রত্যাখ্যান করেছে বিরোধীরা। জোটের শীর্ষ নেতারা বলছেন, যে কোনো মূল্যে গণরায় বাস্তবায়নে তারা সোচ্চার থাকবেন। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ শেষে বিভাগীয় লং মার্চের ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। এরপর নভেম্বরে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন তারা। 7টা বিভাগে সাকসেসফুলি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিপুল পরিমাণে সাড়া দিয়েছে। জাতীয় সমাবেশ ঢাকায় করার চিন্তা ভাবনা করেছি এবং একটি ধারাবাহিক আন্দোলনের দিকে আমরা যাচ্ছি। ঢাকায় আমাদের একটা মহাসমাবেশ হওয়ার কথা, হ্যাঁ সর্বশেষ হবে। দিস ইজ এ ভেরি আপনার অ্যাজ ইউজুয়াল প্রসেস অফ এ মুভমেন্ট, সেটাই আমরা করছি এবং আমরা আশা করছি যে সরকার এই জিনিসটা দেখবেন আর কি। আনুপাতিক হারে আসন নির্ধারণের মতো ঐক্যমত কমিশনে উত্থাপিত জামাতের বেশ কয়েকটি প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট ছিল। সেই নোট অব ডিসেন্ট সহ স্বাক্ষরিত জুলাই সনদ ও গণভোট কৌশলে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে দাবি বিরোধী জোটের। তাই গণভোটের বিপুল রায় বাস্তবায়নের লক্ষ্যে কঠোর অবস্থান ধরে রাখা হবে বলে জানিয়েছেন জামাত নেতারা। জনগণকে সাথে নিয়ে সরকারকে এই মেসেজ দিতে চাই, এই গণভোটের রায় বাস্তবায়ন করা ছাড়া রাজনৈতিক সংকটের সমাধান হবে না। জাতীয় সংসদের ভিতরেও এসব বিষয় নিয়ে আমরা কথা বলছি, চেষ্টা করছি এবং একই সাথে আমরা যারা এই আন্দোলনে ছিলাম 11 দলীয় ঐক্য জোট, তারা আমরা ফিল্ডে আসছি এবং এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া। জন আকাঙ্ক্ষার পক্ষে বিরোধী ঐক্য সোচ্চার থাকবে উল্লেখ করে তারা বলছেন, নতুন করে আর কাউকে স্বৈরাচার বা ফ্যাসিস্ট হতে দেয়া হবে না। সেজন্যই গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদের বাস্তবায়ন জরুরি। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।
আপিল বিভাগ সহ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি করেছেন সাংবাদিকরা। দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি করেন তারা। এতে আইনবিটের সাংবাদিক সহ সম্পাদক পরিষদ, ডিইউজে, ডিআরইউ নেতারাও অংশ নেন। তারা নাগরিকদের তথ্য পাওয়ার সাংবিধানিক অধিকার নিশ্চিতে অবিলম্বে সাংবাদিকদের আপিল বিভাগে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান। বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানে আমাদের দেশে এ ধরনের সিদ্ধান্ত বিচারের স্বচ্ছতা ও ন্যায় বিচার পরিপন্থী। আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশ পুনর্বহাল না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা। আমাদের সংবিধান বলছে বিচার হতে হবে প্রকাশ্য আদালতে এবং জনগণকে জানতে দিতে হবে। বিচার বিভাগ নিজে যদি সেই অধিকারকে লঙ্ঘন করে, এটা একটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ঘটনা। আমরা অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে আমাদের তথ্যের অধিকার পাওয়ার জন্য আপনাদের কাছে আমরা দাবি জানিয়েছি। অনেক রকম অপশন আছে, জেদ ধরে গো ধরে থাকা কোনো সমাধান নয়। ঢাকার আলোচিত মাদক সম্রাট ল্যাংড়া রুবেলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পল্লবীতে বিএনপি নেতা আলমগীর হত্যা চেষ্টা মামলায় রুবেল সহ 5 জনকে গ্রেফতার করেছে ডিবি। দুপুরে মিডিয়া সেন্টারের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মাদকের টাকার ভাগ বাটোয়ারা নিয়েই আলমগীরকে হত্যার জন্য গুলি করে ল্যাংড়া রুবেল। আলমগীরও মাদক ব্যবসায়ী। এই গাড়ি ব্যবহার করেই গেল 7 আগস্ট গুলি করা হয় বিএনপি নেতা আলমগীরকে। এ সময় গুলিবিদ্ধ হন পথচারী জ্যোৎস্না। এই গাড়ির সূত্র ধরেই গ্রেফতার করা হয় মাখন নামে একজনকে। পরে জানা যায় গাড়িটি মাখনের নামে থাকলেও এর প্রকৃত মালিক ল্যাংড়া রুবেল। মাখনের দেয়া তথ্যে পারভেজ ও রাব্বি নামে 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুরে ল্যাংড়া রুবেলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে ডিবি। ল্যাংড়া রুবেলের স্ত্রী জিজ্ঞাসাবাদে জানায় যে গুলিবর্ষণের ঘটনায় প্রত্যক্ষ মূল আসামি ল্যাংড়া রুবেল ও তানজিন আহমেদ ওরফে বাপ্পা ওরফে শুটার বাপ্পা মিরপুর ঢাকা থেকে ঢাকার বাইরে পলায়নের জন্য প্রস্তুতি নিচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ডিবির অপর টিম রূপনগর থানাধীন ইস্টার্ন হাউজিংয়ের পাশে বেরিবেদ এলাকা থেকে ল্যাংড়া রুবেল অথবা ওরফে রুবেল ও বাপ্পা ওরফে শুটার বাপ্পাকে ডিবি গ্রেপ্তার করে। গোয়েন্দারা বলছেন, মাদক বিক্রির টাকার ভাগাভাগির বিরোধ থেকেই হত্যা চেষ্টা। রুবেল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ রয়েছে একাধিক মামলা। আলমগীরের সঙ্গে যেটা জেনেছি 15 লক্ষ টাকার ভাগাভাগি। আলমগীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার নামেও ঢাকা শহরে অনেকগুলো মামলা আছে। তা 15 লক্ষ টাকার এই মাদক সংক্রান্ত ক্রয় বিক্রয়ের একটা হিসাব নিয়ে তাদের ভিতর দ্বন্দ্ব ছিল। এই ঘটনায় 1000 পিস ইয়াবা সহ 2টি প্রাইভেট কার আর গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে গোয়েন্দারা। আসামিদের বিরুদ্ধে হত্যা চেষ্টার পাশাপাশি অস্ত্র ও মাদক আইনেও মামলা হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘদিন সীমান্তে অবস্থানের সুযোগে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বানিয়েছেন আরাকান আর্মির কয়েক সদস্য। বান্দরবানের থানচি উপজেলায় এমন অন্তত 2 নেতার জাতীয় পরিচয়পত্র যমুনা টেলিভিশনের হাতে এসেছে। পরিচয় নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। জানা গেছে, জেলা পরিষদ, উপজেলা এবং ইউপির সাবেক চেয়ারম্যানদের মদদেই এই ঘটনা ঘটেছে। এটি দেশবিরোধী দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধি। থানচির রেমাক্রি ও মিয়ানমার সীমান্ত ঘুরে আমাদের সহকর্মী রিয়াজ রায়হানের রিপোর্ট। ছবি তুলেছেন আরেক সহকর্মী জিহাদ ইসলাম। থানচি থেকে প্রায় 2 ঘন্টার নদীপথ। আঁকা বাঁকা সাঙ্গুরু দুপাশে বড় বড় পাহাড় আর সবুজের অপার সৌন্দর্যের স্বাদ নিতে প্রতিদিন রেমাক্রি ছুটে যান হাজারো পর্যটক। গেল বছর এপ্রিলে নতুন করে আলোচনায় আসে এই রেমাক্রি। বাংলা নববর্ষে মারমাদের উৎসবে প্রকাশ্যে উপস্থিত ছিলেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী আরাকান আর্মির কয়েক সদস্য। নতুন করে জানা গেছে তাদের বাংলাদেশি নাগরিক হওয়া প্রসঙ্গ। 2টি জাতীয় পরিচয়পত্র, একটিতে নাম মংথয় মারমা, আরেকটি উসাইনু মারমা। দুক্ষেত্রেই থানচির রেমাক্রি বাজারের ঠিকানা দেয়া। যাওয়া যাক রেমাক্রি বাজারে। সেই জলকেলি উৎসবটি হয়েছিল এখানে, এখন অনেক ঝোপঝাড়, কিন্তু এটি তখন পরিষ্কার ছিল। রেমাক্রি বাজারের ঠিক নিচের যে অংশটি এখানে, এই জলকেলি উৎসব বেশ আলোচিত, কারণ এখানে প্রকাশ্যে প্রথমবারের মতো দেখা গিয়েছিল পার্শ্ববর্তী মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের।
উল্লেখিত ঠিকানায় পাওয়া গেল না কাউকে। কিছুক্ষণ চেষ্টার পর কিছু তথ্য পাওয়া গেল দুজন সম্পর্কে। ভয়ে সরাসরি কিছু বলতে চান না স্থানীয়রা, তবে স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান একাধিক জনপ্রতিনিধি নিশ্চিত করেছেন মংথোয় মারমাকে সবাই লাব্রে পরিচয় চেনেন, যিনি আরাকান আর্মির কমান্ডার, আর উসাইনু মারমা সামরিক কমান্ডার। জাতীয় পরিচয়পত্র দুটির সত্যতা যাচাই করা যাক। কি জানে থানচি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়? উপজেলা নির্বাচন কর্মকর্তার কক্ষ বন্ধ। সত্যতা নিশ্চিত হওয়া গেছে ডাটা এন্ট্রি অপারেটরের কাছে। দুজনেই পরিচয়পত্র পেয়েছেন 2022 সালে। কাগজপত্র সব যেগুলো ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া লাগে ওগুলো ওখান থেকে নিবে। নেওয়ার পরে তারা একসাথে করে ওই ফর্মের পিছনে ধরে মেম্বার সাক্ষ্য সিল আছে, চেয়ারম্যানের সাক্ষ্য সিল আছে, টাকার পরে সবকিছু কমপ্লিট করে পরে আমাদের এখানে আসে। এরপর জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে জানা যায় কর্মকর্তা ছুটিতে আছেন। এই লাব্রে রাখাইনে লারে ও কুখাই নামে পরিচিত ইউনাইটেড লিগ অব আরাকান বা ইউএল এর কমান্ডার। 2009 সাল থেকে সীমান্ত এলাকায় আরাকান আর্মির রসদ যোগান, দুর্গম করিডোর নিয়ন্ত্রণ ও স্থানীয় নেটওয়ার্ক ব্যবস্থাপনার কাজ করেন তিনি। সমন্বয়কারী ছিলেন 2025 সালের মারমাদের জলকেলি উৎসবে। বাজারের এ দোকানের মালিক ৩২ ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য। তাঁর বোনকেই বিয়ে করেছেন উসাইনু মারমা। সরাসরি কথা না বললেও দিয়েছেন কিছু তথ্য। গত বছর পানি খেলার পর থেকে ওরা চলে গেছে, সবাই চলে গেছে, কেউ আসে নাই। অনেকে বিয়ে করছে, বিয়ে করে বিয়ে নিয়ে চলে গেছে, বোন নিয়ে চলে গেছে। কিভাবে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশের নাগরিক হলেন, এই প্রশ্নের উত্তর খানিকটা পাওয়া যাবে এইসব ছবিতে। মদক এলাকায় এক অনুষ্ঠানে, যেখানে লাব্রের সঙ্গে দেখা যায় সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশইলা, থানচি উপজেলার সাবেক চেয়ারম্যান থয়লামং মারমা এবং রেমাক্রি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মুইন মারমাকে। স্থানীয়রা অভিযোগ করেন এই জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে অবাধে যাতায়াত ছিল আরাকান আর্মির সদস্যদের। তবে অভিযোগ অস্বীকার করেছেন রেমাক্রি চেয়ারম্যান। আমরা যে বোটা জহাল নাগা করে তখন একটা টিম আছে আর কি, বিশেষ টিম। জি, ওই টিম যাতায়াতের মাধ্যমে ওই ভোটার হয়, না হলে হয় না, ভোটার করতে পারে না। নাগরিক সমাজের অভিমত, একটি গোষ্ঠীর পার্বত্যাঞ্চলকে বিচ্ছিন্ন করার যে ষড়যন্ত্র তারই অংশ এটি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা হলো প্রথম ধাপ, তাদেরকে দায়ী করতে হবে এবং নির্বাচনী কর্মকর্তা যারা উপজেলা লেভেলে যারা নির্বাচন কর্মকর্তা তাদেরকে এটাকে তদন্ত করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর নয় এইভাবে যদি চলতে থাকে তাহলে তো একসময় তো এখানে সবকিছু বুমেরাং। কিছুটা স্বস্তির বিষয় হলো মারমাদের উৎসবে উপস্থিতির পর নিরাপত্তা বাহিনীর অভিযানে এলাকা ছেড়েছে আরাকান আর্মির সদস্যরা। স্থানীয়রা বলছেন কিছুটা চাপা আতঙ্ক তো আছেই। তারা বলছেন খুব বেশি পরিমাণে যদি আরও অভিযানগুলো পরিচালনা করা হয়, অর্থাৎ নিয়মিত তদারকি করা হয়, তাহলে পার্শ্ববর্তী মিয়ানমারের যে সশস্ত্র গোষ্ঠীগুলো এখানে আস্তানা গাড়ার সুযোগ পায় সেটি হয়তো বন্ধ হবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, রেমাক্রি, থানচি, বান্দরবান। গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে মানুষের ভোগান্তি চরমে, সেটি স্বীকার করে নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, সন্ধ্যার মধ্যেই বিদ্যুৎ সংকট পরিস্থিতির কিছুটা উন্নতি হবে, আর বিগত সরকারগুলোর ভুল নীতির কারণে এমন পরিস্থিতি বলেও জানান তিনি। জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি, এটা আমার ধারণা জনগণ বোঝেন, আপনারাও বোঝেন। আমাদের চেষ্টার ন্যূনতম কোনো ত্রুটি নেই। অবশ্যই ভোগান্তি চরমে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমরা বারবার সে কারণে বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। নওগাঁয় লোডশেডিং এর প্রতিবাদ ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে শহরের মুক্তির মোড়ে প্রধান সড়কের পাশে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, গ্রাহকের চাহিদার বিপরীতে অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তীব্র গরমে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ। এছাড়া কলকারখানাতে উৎপাদন ব্যাহত হচ্ছে, কোল্ড স্টোরেজগুলোতে সংরক্ষণ করা আলু নষ্ট হচ্ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। এছাড়া প্রিপেইড মিটার স্থাপন বন্ধেরও দাবি জানানো হয় মানববন্ধন থেকে। এদিকে সার্বিক পরিস্থিতিতে পল্লী বিদ্যুৎ অফিসগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরকারের কাছে আমরা দাবি রাখতে চাই, আপনি ঘোষণা দিয়েছিলেন যে মিটার চার্জ বন্ধ করতে হবে, সারচার্জ বন্ধ করতে হবে, কিন্তু তারা কার্যক্রম বন্ধ না করে তারা সেই চার্জ কেটেই যাচ্ছে। প্রিপেইড মিটার লাগানো যাবে না। প্রিপেইড মিটার যারা আমদানি করেছে
বিনিয়োগের জন্য কাঙ্ক্ষিত অনুকূল পরিবেশ তৈরিতে গুরুত্বের সাথে কাজ করছে সরকার। একই সাথে এলডিসি উত্তোলন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক বাজারে অবাধ প্রবেশাধিকার নিশ্চিতের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। হালাল পণ্য নিয়ে BIISS আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেছেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ 12টি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আলোচনা চলছে। মাসখানেকের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। ডোমেস্টিক মার্কেটটাকে হালাল মার্কেটে ধীরে ধীরে কনভার্ট করবেন এবং বাইরের জন্য হালাল মার্কেট খুঁজবেন, মার্কেটটা তৈরি করবেন। তো রপ্তানি করতে হলে আগে রপ্তানি সক্ষমতা দরকার, আর রপ্তানির সক্ষমতা বৃদ্ধির জন্য আপনার দরকার বেশি বেশি বিনিয়োগ, আর সেই বিনিয়োগের জন্য দরকার বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করা। সেই কাঙ্ক্ষিত পরিবেশের একটা উপাদান হচ্ছে অর্থ। মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের প্রক্রিয়া NEIR পদ্ধতি বাস্তবায়নে বাড়তি সতর্কতা অবলম্বন করছে সরকার। গ্রাহক চাহিদা, জাতীয় নিরাপত্তা ইস্যু এবং খুচরা ব্যবসায়ী উৎপাদকদের মতামতকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় নিয়ে বিতর্কিত জটিল প্রক্রিয়া বাতিল করা হচ্ছে। সেট হাত বদলে রাখা হচ্ছে না, কঠোর বিধিনিষেধ। বিদেশ থেকে পরিবারের জন্য হ্যান্ডসেট আনার প্রক্রিয়াও সহজ করা হচ্ছে। স্থানীয় মোবাইল হ্যান্ডসেট শিল্পের সুরক্ষা এবং এখাত থেকে রাজস্ব আয় বাড়াতে চায় সরকার। পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা NEIR চালুর উদ্যোগ নিচ্ছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া বিতর্কিত এবং জটিল বিধিবিধান NEIR পদ্ধতিতে রাখা হচ্ছে না, সেট হাত বদল প্রক্রিয়াকে সহজ করা হচ্ছে, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর টেলিকম এবং তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। ইটস নট অ্যাবাউট টেকনোলজি, ইটস নট অ্যাবাউট আপনার মানি, এইটার মানবিক দিক যে এই জিনিসটা আমাদেরকে NEIR ফ্যাসিলিটেট করতে হবে। এখানে কোনো রং ডুইং হচ্ছে না। আমি কিনেছি, আমি কিনে আমার ফ্যামিলির সাথে শেয়ার করছি। সো উই ওয়ান্ট টু ইনশিওর যে আমরা NEIR ইমপ্লিমেন্টেশন যখন করব, কোনো ফ্যামিলি, কোনো বন্ধু বান্ধব, কোনো বাবা মা কিংবা ভাই বোন, এই ট্রান্সফারগুলোতে যেন কোনো প্রবলেম না হয়। NEIR চালুর আগে সচল থাকা কোনো হ্যান্ডসেট বন্ধ করা হচ্ছে না, তবে চালুর পর এই পদ্ধতির মাধ্যমে শুল্ক ফাঁকি দেয়া, ক্লোন, নকল অথবা যে কোনো ধরনের অবৈধ হ্যান্ডসেট চিহ্নিত করা হবে। তবে কেউ বিদেশ থেকে আসার সময় সেট আনতে চাইলে NBR এর বিধান মানতে হবে, রেজিস্টার করতে হবে, বাট উই ওয়ান্ট টু মেক ইট ভেরি সিমলেস। আপনি বাইরে থেকে একটা বৈধ ফোন আনলেন, আপনি NBR এর ট্যাক্স ফ্যাট পলিসি নিয়ে সেটা দেশের মধ্যে আপনি নিজের ইউজ করার জন্য হোক কিংবা আপনার ফ্যামিলির ইউজ করার জন্য হোক, উই ওয়ান্ট টু মেক শিওর যে ইট ইজ সিমলেসলি রেজিস্টার্ড এবং রেজিস্ট্রেশনের পরে ইউ শুড বি এবল টু ইউজ ইট, যেটা আপনার ইন্টারন্যাশনাল প্র্যাকটিস। গ্রাহকের হ্যান্ডসেট এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে দ্রুত NEIR এর বাস্তবায়ন চায় মন্ত্রণালয়। এ লক্ষ্যে আগামী মাসে স্থানীয় উৎপাদক, আমদানিকারক এবং খুচরা বিক্রেতা সহ অংশীজনদের মতামত সংগ্রহ করবে নিয়ন্ত্রক সংস্থা। বেসিক NEIRটা আমাদের দাবি, সেটা কাস্টমার, কারণ ভোক্তারা যাতে এটাতে বুঝতে না পারে যে কি ব্যাকএন্ডে কি আছে, সেটা যে রেজিস্ট্রেশন, ডিরেজিস্ট্রেশন, হিউজ একটা নেগেটিভ রিপারকেশন ছিল। তো সেগুলোকে আমরা এলিমিনেট করে যদি বেসিক NEIRটা করি, তাহলে আমাদের একটা ধাপ, বড় মাইলস্টোন আমরা অ্যাচিভ করতে পারবো এবং পরবর্তীতে আমরা ফাইন টিউনিং করতে পারবো। স্থানীয় উৎপাদক এবং আমদানিকারকদের তথ্য বলছে, দেশে প্রতি বছর হ্যান্ডসেটের চাহিদা প্রায় 3 কোটি। এর মধ্যে 30% হ্যান্ডসেট অবৈধ পথে দেশে ঢুকছে, যার বড় অংশ নকল ও রিফারবিশ সেট। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ফিলিস্তিনের দীর্ঘস্থায়ী যুদ্ধ সংঘাতের প্রভাব শুধু ধ্বংস হওয়া ঘরবাড়ি কিংবা আহত মানুষের শরীরেই সীমাবদ্ধ নয়। ভয়, স্বজন হারানোর বেদনা, বাস্তুচ্যুতি, অনিশ্চয়তা গভীর ক্ষত তৈরি করেছে মানুষের মনে। এই সংকটের মধ্যেই ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকে স্থানীয়দের মানসিক অবস্থার উন্নয়নে কাজ করেছেন বাংলাদেশের মনোবিজ্ঞানী SM ফজলে এলাহি। আন্তর্জাতিক একটি সংস্থার হয়ে কাজ করা এই বাংলাদেশের অভিজ্ঞতায় যুদ্ধের আরেক বাস্তবতা উঠে এসেছে। সহকর্মী আহমেদ রেজা বিস্তারিত জানাচ্ছেন। চারপাশে ধ্বংসস্তূপ, অনিশ্চিত ভবিষ্যৎ, প্রিয়জনকে হারানোর শোক আর প্রতিনিয়ত যুদ্ধের আতঙ্ক। ফিলিস্তিনের মানুষের জন্য এগুলো এখন কেবল খবরের শিরোনাম নয়, প্রতিদিনের বাস্তবতা।
এই বাস্তবতার মধ্যেই মানসিক স্বাস্থ্যসেবা দিতে কাজ করছেন বাংলাদেশি মনোবিজ্ঞানী SM ফজলে এলাহি। ফিলিস্তিন ভূখণ্ডের ওয়েস্ট ব্যাংকে তার কাজের অভিজ্ঞতা জানাচ্ছিলেন যমুনা টেলিভিশনকে। ফিলিস্তিনে কাজ করার আগে ফজলে এলাহি কাজ করেছেন ইয়েমেন, লাইবেরিয়া ও সিরিয়ায়। 7 বছর ধরে মানবিক সহায়তার সঙ্গে যুক্ত এই বাংলাদেশি মানসিক চিকিৎসা সহায়তা দেয়া শুরু করেন কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের থেকে। মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে আমরা যখন দেখছি, সেটা আমার কল্পনারও বাইরে ছিল যে একটা হোল কান্ট্রি, একটা হোল সোসাইটি, একটা গোষ্ঠী যে এতটুকু সাফারের মতো দিয়ে যেতে পারে, এবং যেখানে মানে লাইফের পর লাইফ, দিনের পর দিন তারা অতিবাহিত করতেছে, যেখানে হচ্ছে কোনো নিশ্চয়তা নেই। বিভিন্ন অঞ্চলে সংঘাত, বাস্তুচ্যুতি ও সংকটের বিভিন্ন বাস্তবতার মুখোমুখি হয়েছেন তিনি। যুদ্ধ ও মানবিক সংকট মানুষের মানসিক স্বাস্থ্যে দীর্ঘস্থায়ী যে প্রভাব ফেলে, সে বিষয়গুলো কাছ থেকেই দেখেছেন ফজলে এলাহি। একটা শিশু ওইভাবে যদি জন্মগ্রহণ করে যেখানে সে জানে না যে তার শৈশবটা কি, কিভাবে আনন্দ করতে হয়, যে বয়সে তার খেলা করার কথা ছিল, 5 বছর বয়সে সে 20 বছর বয়সের একটা আন্ডারস্ট্যান্ডিং সে গ্রো করছে, এটা তো নর্মাল না। এর থেকে দুর্বিষহ ঘটনা কি হইতে পারে, এর থেকে কষ্টজনক ঘটনা কি হইতে পারে যে একটা শিশু তার সকল সুন্দর একটা শৈশব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এই যুদ্ধের অবসান কবে হবে তার নিশ্চয়তা নেই, তবে যুদ্ধ থেমে গেলেও এর মানসিক ক্ষত থেকে যেতে পারে বহু বছর। আর সেই ক্ষত সারাতে বাংলাদেশি মনোবিজ্ঞানী ফজলে এলাহি কাজ করে যাচ্ছেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে মরিয়া চেষ্টা চলছে। সময় যত গড়াচ্ছে, জীবিত উদ্ধারের আশা ততই ক্ষীণ হচ্ছে। তাই চলছে রুদ্ধশ্বাস তল্লাশি অভিযান। ভেতরে আটকে পড়াদের কাছাকাছি পৌঁছানো সম্ভব হলেই খাবার ও পানি দেওয়া হচ্ছে। ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 254 জনে। নিখোঁজ 3500-এর বেশি মানুষ। সহায়তায় হাত বাড়িয়েছে বেশ কয়েকটি দেশ। ধ্বংসস্তূপ থেকে ধুলোমাখা এক শিশুকে জীবিত বের করে আনছেন উদ্ধারকর্মীরা। আরেক এলাকায় ভূমিকম্পের 36 ঘন্টা পর জীবিত উদ্ধার করা হয় এক নারীকে। স্ট্রেচারে তাকে বের করে আনতেই উল্লাসে ফেটে পড়েন আশেপাশের মানুষ। সোমবার 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পশ্চিমাঞ্চলের কেলি, পেরিইরা, মানিজালেস ও কুইবাদো শহর। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। রাতভর প্রাণপণ কাজ করে গেছে উদ্ধারকর্মী দল, স্বেচ্ছাসেবী ও স্থানীয় বাসিন্দারা। দুর্যোগের পর প্রথম 48 থেকে 72 ঘন্টাকে জীবিতদের উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয়। তাই সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকর্মীরা। ধসে পড়া ভবনের কংক্রিট সরিয়ে সংকীর্ণ ফাঁক দিয়ে ভেতরে ঢুকে খোঁজা হচ্ছে বেঁচে থাকা মানুষদের। প্রাণের স্পন্দন খুঁজে পেতে ব্যবহার করা হচ্ছে প্রশিক্ষিত কুকুর ও আধুনিক যন্ত্রপাতি। প্রতিটি মুহূর্ত এখন গুরুত্বপূর্ণ, কারণ সময় যতই যাচ্ছে ততই কমছে জীবিতদের উদ্ধারের সম্ভাবনা। গতকাল পর্যন্ত এটি একটি 4তলা ভবন ছিল। সব ধ্বংস হয়ে গেছে, তবে ভেতরে থাকা প্রত্যেককে বের করে আনতে পেরেছি আমরা। এলাকার সমস্ত তরুণ তরুণী উদ্ধার সহায়তার জন্য এগিয়ে এসেছে। গতকাল কয়েকজনকে বের করে আনা সম্ভব হয়েছে। এখনো আমাদের সর্বশক্তি দিয়ে লড়াই করে যাচ্ছি। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করেছেন কলম্বিয়ার নতুন দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট। কলম্বিয়ার দুর্যোগে পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহলও। $1.50 কোটি বেশি সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শত শত উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মেক্সিকো। সঙ্গে থাকবে চিকিৎসা সরঞ্জাম ও জরুরি ব্যবস্থাপনার মতো উপকরণ। এল সালভাদর পাঠাচ্ছে 100 টন মানবিক সহায়তা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। গাজা সংস্কারে ডোনাল্ড ট্রাম্পের 15 দফা পরিকল্পনা বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি প্রত্যাখ্যান করায় আবারও আলোচনায় দুই মিত্রের সম্পর্কের টানাপোড়েন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের আসন্ন নির্বাচনকে ঘিরে একরোখা আচরণ করছেন নেতানিয়াহু। আর ট্রাম্পের সামনেও আছে মধ্যবর্তী নির্বাচনের পরীক্ষা। তাই দেশে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষায় বিপরীতমুখী অবস্থান নিয়েছেন দুই মিত্র, এমন ধারণা অনেকের। আবারও টানাপোড়েনের মুখে দীর্ঘদিনের দুই ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক। গাজা সংস্কারে ট্রাম্পের প্রস্তাবিত 15 দফা পরিকল্পনা নিয়ে মতবিরোধে জড়িয়েছে দুপক্ষ।
যতদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকবেন ফিলিস্তিনকে কখনোই স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেবেন না, এমন মন্তব্য ছুড়ে ট্রাম্পের 15 দফা বিল সরাসরি প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। আবারও জানান হামাসের নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত গাজা ও পশ্চিম তীর থেকে সরানো হবে না ইসরায়েলি সেনাদের। গেল মাসের শেষেই ট্রাম্পের সাথে সাক্ষাতে ওয়াশিংটন যান ইসরায়েলি প্রধানমন্ত্রী। 2 সপ্তাহ গড়াতে না গড়াতেই সামনে এলো এমন বৈরিতা। অনেকে মনে করছেন নির্বাচন সামনে রেখেই এমন আচরণ করছেন নেতানিয়াহু। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষার তাগিদেই উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত। নেতানিয়াহু ইসরায়েলের এমন একজন প্রধানমন্ত্রী যিনি তার সময়ে ক্ষমতায় থাকা প্রায় সব মার্কিন প্রেসিডেন্টেরই অপছন্দের তালিকায় রয়েছেন, কারণ যুক্তরাষ্ট্র একমত হোক বা না হোক তিনি সবসময় নিজ সিদ্ধান্তে অটল থাকেন। নেতানিয়াহুর মন্তব্যের কোনো প্রতিক্রিয়া এখনো দেখাননি ট্রাম্প। এ বিষয়ে প্রশ্ন করা হলেও এড়িয়ে যান তিনি। বলেন এ নিয়ে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে নিজের মতামত জানিয়েছেন, কিন্তু বাস্তবে এমন কোনো পোস্টই করেননি ট্রাম্প। এর আগে গাজা ইস্যুতে দুজনের মতবিরোধ হলেও ইরান যুদ্ধ ঘিরে বেড়েছে বিবাদ। নেতানিয়াহুর একগুঁয়েমির জন্য তাকে যা তা বলে গালমন্দ করতেও ছাড়েননি ট্রাম্প। তবে ধারণা করা হচ্ছে বহুদূর গড়িয়েছে সেই জল। বিশ্লেষকদের মত, নিজ নিজ রাজনৈতিক ইমেজ রক্ষায় এমন বিপরীতমুখী অবস্থান নিয়েছেন 2 ঘনিষ্ঠ মিত্র। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আর এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।